হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি একটি ভিলেজ ল্যান্ডস্কেপের ডেমো দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত যারা বিগিনার আছো তারা যদি দেখো তোমাদের বেশ উপকার হবে, এবং জল রঙের ওপর বেশ কিছু আলোচনা আমি করব আজকের এই ভিডিওতে। আমাকে অনেকে প্রশ্ন করে যে জল রং আসলে কি, বা অনেকে আমাকে প্রশ্ন করে যে পোস্টার কালারের সাথে জল রঙের সম্পর্ক কি। দুটাই তো জল দিয়ে করতে হয়। আসলে পোস্টার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট না, জল রং হচ্ছে ট্রান্সপারেন্ট। অর্থাৎ পোস্টার কালারে যখন আমি একটি কালার দিব, সেই কালার উপর যখন আমি আরেকটা কালার দিব, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে নিচের ওই লেয়ারটা দেখা যায় না। আমি যদি আরেকটু বুঝিয়ে বলি তাহলে ব্যাপারটা এমন হয়, ধরো আমি সবুজ কালার দিলাম পোস্টার কালারের, সবুজ কালারের উপর যখন আমি গাঢ় সবুজ দেব, তাহলে কি হবে যে ওই যে প্রথমে যে সবুজটা দিয়েছি গাঢ় সবুজ দেওয়ার আগে, ওই গাঢ় সবুজটা দেওয়ার পরে ওই নিচের হালকা সবুজটা দেখা যাবে না। জল রঙের ব্যাপারটা হচ্ছে আমি যখন একটি কালার দেব, সেই কালারের উপর আমি যতই গাঢ় দিই না কেন, নিচের ওই লেয়ারটা দেখা যায়। তো প্রথমেই অনেকেই যারা বিগিনার আছেন তারা ছবি আঁকতে গিয়ে অনেক বিরক্ত বোধ করেন, বিশেষ করে জল রঙে, বা অনেকের জল রঙের প্রতি একটু ভয় ভীতি কাজ করে। তো সেটাকে ছাপিয়ে যদি কাজ করা যায় তাহলে আমি মনে করি উন্নতি সবারই হবে। ছবি আঁকা যেমন সাধনার বিষয়, জল রঙটা হচ্ছে সাধনার আরেকটি অংশ। অনেকেই বলে থাকেন যারা ছবি আঁকেন, অনেক বড় শিল্পীরা যারা মাস্টার ক্লাস ছবি আঁকেন বা যারা মাস্টারপিস ছবি আঁকেন, তারা অনেকেই বলে থাকেন জল রং হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন মিডিয়া। অর্থাৎ এতে আমরা কি বুঝি, অন্য অন্য মিডিয়াতে কাজ করলে ভুল হলে সেটার সমাধান আছে, কিন্তু জল রঙে ভুল করলে কিন্তু সেটার সমাধান একেবারেই নেই। তো প্রথমে মাথায় রাখতে হবে পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার আমাকে কাজ করতে হবে, এবং কালারগুলো জানে খুব সফট হয়, হার্ড যত না হয়ে যায়। জল রঙ হার্ড হলে জল রঙটা দেখতে জুৎসই মনে হয় না, এবং এটা দেখতেও অতটা ভালো লাগে না। আর স্ট্রোক, আমি সবসময় স্ট্রোকের কথা সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি, বা আমি নিজেও কাজ করার সময় এই বিষয়টা মাথায় রাখি। ছবি আঁকা স্ট্রোক সবচেয়ে বেশি নিয়ে কাজ করেছেন অনেকেই। তো জল রঙে স্ট্রোক সবচেয়ে বড় জিনিস। স্ট্রোক দিয়ে কাজ করলে লেয়ার বাই লেয়ার কাজ করা যায়। তো জল রঙের সফটনেস আনার জন্য প্রতিদিন একটু হলে কাজ করা উচিত। যারা বিগিনার তাদের তো প্রতিদিনই কাজ করা উচিত আমি মনে করি। এখন ব্যাপার হচ্ছে অনেকেই স্টিল লাইফ আঁকেন, ফ্লাওয়ার স্টাডি করে, ল্যান্ডস্কেপ অথবা ফিগার ড্রয়িং, যে যাই করুক না কেন, জল রঙের সফটনেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আজকে যে ডেমোটা দেখতে পাচ্ছ, একটু গভীরভাবে যদি দেখো তাহলে একটা জিনিস বুঝতে পারবে, আমি কিন্তু লেয়ার বাই লেয়ার কাজ করছি। আকাশে কোবাল্ট ব্লু, এবং ঘরের পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে সবুজ দিয়ে বানানো। এরপর খড়ের গাদা যেটা আছে সেটা হচ্ছে ইয়েলো ওকার, তারপর বানসেনার সাথে ব্লু দিয়ে আমি খড়ের গাদাটা দিয়েছি। এবার মাটির ঘরে যদি যাই তাহলে ইয়েলো ওকার, বানসেনা, ব্লুর খেলা।
যেহেতু এটা দিনের বেলা ছবি, সেহেতু রোদের একটু বিষয় আমার মাথায় রেখে কাজ করতে হবে। তারপরে ল্যান্ডে যে কালার আছে ইয়েলো কার বানসেনা দেওয়ার পর তারপর হচ্ছে আমি যে শেড পরে সেই শেডটা আমি আস্তে আস্তে দিব। এখন মূল বিষয় হচ্ছে জল রঙের কাজ করতে গিয়ে আমি যেটা সবসময় অনুভব করি, জল রঙের ট্রান্সপারেন্স যে বিষয়টা, ট্রান্সপারেন্টের নিয়ে যদি আপনি ভাবেন বা তোমরা ভাবো, তাহলে একটা জিনিস মাথায় আসবে যে জল রং করতে গেলে খুব মাথা ঠান্ডা রেখে এবং বুঝে বুঝে করা লাগে। আমি যখন প্রথম জল রং শুরু করি তখন বুঝে হোক না বুঝে হোক করতাম, কিন্তু কাজটা শুকানোর পরে আমার সে মনের আমি তৃপ্তিটা পেতাম না। এরপর যখন আমি বিভিন্ন ধরনের কাজ দেখা শুরু করলাম, বড় বড় শিল্পীদের কাজ দেখা শুরু করলাম, বা এক্সিবিশনে যেয়ে যখন জল রঙের কাজ দেখা শুরু করলাম, তখন বুঝলাম যে জল রং হচ্ছে প্রচুর পরিমাণ স্টাডি করা লাগে। সেক্ষেত্রে বলবো, যারা বিগিনার বা যারা ছবি আঁকা শিখছো, বিশেষ করে জল রঙকে ভালোবেসে যারা জল রং করার চেষ্টা করছো, আমি মনে করি আউটডোরের কোনো বিকল্প নেই। যারা আউটডোরে যে সরাসরি ছবি আঁকে তাদের বেশ কিছু লাভ হয়। সেটা যদি আমি পর্যায়ক্রমে আলোচনা করি, তাহলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ড্রয়িংটা ভালোভাবে দেখা এবং ড্রয়িংটা পারফেক্টভাবে শেখা, তার সাথে পার্সপেক্টিভ, তার সাথে হচ্ছে জল রং যখন আমি কাজ করব তখন হচ্ছে পার্ট বাই পার্ট লেয়ার দিয়ে কাজ করা, এবং যে কালারগুলো পরে সেই কালারগুলোকে বানিয়ে তারপর পেপারে অ্যাপ্লাই করা। আমরা আমাদের স্টুডিওতে বা আমরা যখন ছাত্রছাত্রীদের ডেমো দেখাই, সেটা আমাদের মন গড়া কাজ, মন গড়া আলো ছেড়ে দিই। বাট যখন আমরা আউটডোরে ছবি আঁকতে যাই তখন কিন্তু এটার হিসাবটা একেবারেই ভিন্ন। যেটা বললাম, এই যে ঘরের গাদা আমি যে এখন ডিটেল করছি, ইয়েলো আকার বানসানাটা দেওয়ার পর শুকানোর পরে হালকা হচ্ছে ব্রাউন, তার সাথে একটু বেগুনি কালার বানিয়ে আমি এই কালারগুলো দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি ব্রানসেনার সাথে একটু ব্লু দিয়ে বাকি কাজগুলো দিচ্ছি। তো এই কাজগুলো তখনই সম্ভব যখন প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে প্র্যাকটিস করা যায়। যেমন ঘরের গাদা, গাছ, নদী, নৌকা, এগুলো যখন আলাদা করে প্র্যাকটিস করে তারপর আমার মনে হয় জল রঙে কাজ করা উচিত। আমি শুরুতে যে ভুলটা করতাম সে ভুলটা হচ্ছে প্রতিনিয়ত আমি হচ্ছে সবগুলো সাবজেক্ট একেবারে এঁকে কাজ করতাম। ধরো আমি এই যে ছবিটা আঁকছি, আমার ছাত্র অবস্থায় বা ছাত্র থাকা অবস্থায় আমি হচ্ছে অনেকগুলো সাবজেক্ট এঁকে তারপর কাজ করতাম। তখন মন খুব খারাপ হয়ে যেত, কারণ ড্রয়িং পারফেক্ট হইলেও কালার করতে গিয়ে আমি সব এলোমেলো করে ফেলতাম। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে আমি স্টাডি শুরু করলাম। ঘর, গাছ, এগুলো বা স্টিল লাইফ, ফ্লাওয়ার, যেটাই হোক, ছবি আঁকার যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আলাদা আলাদা করে আমি প্র্যাকটিস শুরু করলাম। তাতে করে কি হইল, আমি মানসিক প্রশান্তি পাওয়া শুরু করলাম। এরপর ধীরে ধীরে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমি সিঙ্গেল সিঙ্গেল করে আঁকার পর বেশ কিছুদিন পরে সব সাবজেক্টগুলোকে আবার এক কথায় আমি আগে যে ধরনের সাবজেক্টগুলো পছন্দ করতাম আঁকার জন্য, সেই সাবজেক্টগুলোকে বেশি বেশি করে খাতায় এঁকে তারপর হচ্ছে আমি জল রং করতাম। তো জল রঙের হচ্ছে সাহসের বিষয়।
আমরা অনেক সময় সাহস করে এই কালারটা দিতে ভয় পাই, ওই কালারটা বানিয়ে যে অ্যাপ্লাই করব সেটাও দিতে ভয় পাই, অথবা একটা সাবজেক্টের ছবি আঁকছি, ওই সাবজেক্ট থেকে হ্যাঁ একটু বাদ দিয়ে কি দেওয়া যায় ওই সেই চিন্তাটা করার যে সাহসটা, সেটা আমরা অনেক সময় পাই না। ভাই দেখো, এই যে শুকনা গাছে ডাল আঁকছি, আমি আগে এটা করতে পারতাম না আসলে, মানে ছাত্র অবস্থায় করতে গেলে আমার কাছে মনে হতো যে এই বুঝি কাজ শক্ত হয়ে গেল, এই বুঝি ডালটা এই ঘরে টিনের চালের উপরে পড়ে আমার ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু সে ভয়টা নাই, কারণ জল রং আমার কথা শোনে, ব্রাশ আমার কথা শোনে। তো শোনার জন্য কি করতে হবে? প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবার যদি আমি পোস্টার কালারের কথা আসি, আমাকে অনেকেই বলে যে পোস্টার কালারের কাজ দেখাতে। নেক্সট অবশ্যই আমি পোস্টার কালারের কাজ আমার ভিডিওতে রাখবো অবশ্যই। পোস্টার কালারের বিষয়টা হচ্ছে, যখন তোমরা পোস্টার কালার করবে, তো পোস্টার কালার দিয়ে অনেক রিয়েলিস্টিক কাজ করা যায়, এবং আমি নিজেও করেছি পোস্টার কালার দিয়ে। জল রঙের আমার কাছে মনে হয় জল রঙের প্রাথমিক ধাপ হচ্ছে পেন্সিল স্কেচ, তারপর হচ্ছে পোস্টার কালার। তো এই দুইটা ভালোভাবে রপ্ত করতে পারলে জল রঙটা হচ্ছে একেবারেই হাতে নাগালে চলে আসে। আমি প্রায় সময় আমার ছাত্রছাত্রীদেরকে বলি যে ছোট একটা খাতা বা কিছু একটা রেখে তোমরা প্রতিদিন পেন্সিল স্কেচ করো জল রং করার আগে, কারণ জল রংটা খুবই ইম্পর্ট্যান্ট জল রঙের ক্ষেত্রে। আমি যেটা মনে করি, পেন্সিল স্কেচটা করলে যে বিষয়টা মাথায় আসে সেটা হলো কালার পার্ট বাই পার্ট তুমি স্কেচ করছো। ধরো এই ছবিটাই যদি আমি স্কেচ করি, তাহলে হচ্ছে পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার ওইটা আমি পেন্সিলে বের করছি, যেটা পরবর্তীতে আমি কালার দিয়ে বের করব। এখন পেন্সিল স্কেচের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালারের যে সামঞ্জস্যতা বা পার্ট বাই পার্ট কালারের যে লেয়ার, সেটাকে বের করে আনা। ধীরে 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 যখন পেন্সিল স্কেচটা আমরা শিখি, যেমন ফার্স্ট ইয়ারেই পেন্সিল স্কেচের কাজগুলো শেখানো হয়, তারপর সেকেন্ড ইয়ারে যে হচ্ছে জল রঙের কাজ শেখানো হয়। হ্যাঁ, তো এটা পেন্সিলের কাজ কেন শেখায় বা পেন্সিল দিয়ে ড্রয়িং কেন শেখায়? যাতে করে পারফেক্টলি পার্সপেক্টিভ সম্পর্কে জানা যায়, সঠিকভাবে কালারের যে ইয়াগুলো আছে, লেয়ারগুলো আছে, সেগুলো যেন পেন্সিলে সুন্দরভাবে বের করা যায়। এরপর জল রঙের যে ব্যাপারটা, সেটা হচ্ছে লেয়ার বাই লেয়ার কাজ করতে হয়। এই যে গরুর খাবারের যে খড়, হ্যাঁ, এই খড়টা দেখো ডিটেল হয়ে গেছে। তারপর ঘরের যে টিনের চাল, হ্যাঁ, টিনের চালের যে ক্যারেক্টার, ছোট ছোট লম্ব লম্ব যে দাগগুলো থাকে, ছোট ছোট যে কাজগুলো থাকে, সেগুলো মোটামুটি ডিটেল হয়ে গেছে। এরপর যে কাপড় ঝুলানো ছিল, একটা লাল একটা হচ্ছে নীল কালারের, এটাও দেওয়া হয়ে গেছে। ঘরের দরজা থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে, সে কাজগুলো মোটামুটি ওকে। এখন তোমরা যারা আজকের কাজটি দেখছো, চাইলে কাজটি তোমরা কপি করতে পারো, করে আমাকে দেখাতে পারো, অথবা তোমাদের মন থেকে বা যে কোনো রেফারেন্স দেখে ছবি আঁকতে পারো। তো রেফারেন্স দেখে কাজ করা যায়। অনেকে আমরা বিভিন্ন চিত্রশিল্পীর ছবি দেখে আমরা আঁকি, চেষ্টা করি তার মতো হয় কি না, না হলে আমাদের একটু মনটা খারাপ হয়ে যায় যে আসলে তার মতো কেন হচ্ছে। এটা আমারও একটা প্রশ্ন ছিল। পরবর্তীতে কাজ করতে করতে একটা জিনিস শিখলাম, সেটা হলো প্রত্যেকটা শিল্পী তার নিজস্ব একটা ধারা কাজ করে। সে ধারাটা বজায় রাখতে হলে তাকে প্রতিনিয়তই কাজ করতে হয়। আমি সবসময় যে জিনিসটা বিশ্বাস করি, প্রতিটা শিল্পীর কাজ আলাদা। এটা তার স্ট্রোক হতে পারে, এটা তার কাজের গতি হতে পারে, এনিওয়ান। তো মাটির যে ব্যাপারটা, সেটা অনেকটা ইয়ার মতো। যদি আমি সেই হিসাবটা করতে যাই, মাটির কাজটা,
সে কাজটা হচ্ছে আমি একটা লেয়ার দিলাম মাটিতে। লেয়ার দেওয়ার পর আমি যখন শেড দেব, তো আমাকে মাথায় রাখতে হবে যে নিচের লেয়ারটা এত লাইট করে দিতে হবে যাতে করে যেন আমি শেডটা দেখাতে পারি সুন্দর করে। এই যে মাটিতে ইয়েলো আকার বানসেনা, তারপর ব্লুইশ কালার দেওয়ার পরে এই যে শুকনো গাছের যে শেডটা কিন্তু আমি বেগুনি কালার দিয়ে দিয়েছি, যার কারণে শেডটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং ডান দিক থেকে যে আলোটা এসে বাম দিকে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টা বোঝা যাচ্ছে। তো যারা জলরঙের ভিগানার বা যারা নতুন একেবারে, আমার ভিডিওগুলো চাইলে দেখতে পারো ফেসবুকে, ইউটিউবে বা আমার পেজে। আমার ভিডিওগুলো সবসময় আমি চেষ্টা করি পোস্ট করি আমার ছাত্রছাত্রীদের জন্য, বা যারা আমার কাজ দেখেন বা যারা আমার ফ্রেন্ডসরা আছেন তাদের জন্য আমার এই কাজগুলো করা, যাতে তারা কিছু শিখতে পারে বা যাদের ছবি আঁকার যেন সেই অনুপ্রেরণাটা পায়। তো চেষ্টা করবে সবাই প্রতিদিন একটু একটু করে কাজ করার। কাজ করলে সেই কাজের ধৈর্য বাড়ে, দক্ষতা আসে, হ্যাঁ, কাজ করার সেই ইচ্ছাশক্তিটা আসে। যখন ভালো লাগবে না কাজ করবে না। ছবি আঁকার ওপর তো অনেক বই আছে, বই পড়বে, ছবি আঁকার ওপর ধারণা নিবে। হ্যাঁ, এখন তো অনেক শিল্পীর আঁকার যে ডেমো সেটা দেখা যায়, দেখার সৌভাগ্য হয় আমাদের। ইউটিউব আছে, ফেসবুক আছে, দেখার অনেক সৌভাগ্য হয় আমাদের, যে আমরা এখন দেখতে পারি কাজগুলো। তো নেক্সটে আবার অন্য একটা ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। সবাই প্রতিদিন কাজ করো, হ্যাঁ, আর চেষ্টা করো একটু একটু করে নিজেকে সামনের দিকে আগাতে। ভালো থেকো সবাই।